জামাত শিবিরের সামান্য সুদিন আসতেই চরমোনাইয়ের গুরুত্ব শেষ। এখন প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য চরমোনাইয়ের লোকজন নানান নাটক সাজাচ্ছে, জামাত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিচ্ছে। আমি একটা কথা অনেক আগেই বলেছি যে জামাতের বিরোধিতা বাদ দিলে চরমোনাইয়ের মৌলিক রাজনীতি থাকে না, আর জামাতের সুদিন থাকলে চরমোনাইয়ের প্রাসঙ্গিকতা থাকে না। এই কথাটা আমি অনেক আগে থেকে বলে আসছিলাম। দেখেন, যখন শিবির ক্যাম্পাসে যেতে পারতো না, প্রকাশ্যে কথা বলতে পারতো না, ভয়ানক নির্যাতনের শিকার হতো, তখন বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় চরমোনাইয়ের ছেলেরা মিছিল করতো বা তাদেরকে দেখা যেত, তাদের দলে অনেকে যোগ দিত, আলাপ আলোচনা হতো। কিন্তু 5 আগস্টের পরে ইসলামী ছাত্র আন্দোলন বা এই কেন্দ্রে কিছু শুনেন বিশ্ববিদ্যালয়গুলোতে বা ক্যাম্পাসগুলোতে নাই। সব জায়গায় কি শিবির শিবির। জাতীয় রাজনীতিতে 5 আগস্টের আগে চরমোনাই নিয়ে অনেক কথা হতো, কিন্তু 5 আগস্টের পরে চরমোনাইকে নিয়ে কোনো কথা হতে দেখেন তেমন কিছুই হচ্ছে না। এমনকি চরমোনাইয়ের গুরুত্ব জামাতের মোটামুটি সুদিন আসায় এতটাই কমেছে যে বিভিন্ন সার্ভে হয় যে এখন নির্বাচন হলে আপনি কাকে ভোট দিবেন। সেক্ষেত্রে বিএনপি থাকে, জামাত থাকে, আওয়ামী লীগও থাকে, শিক্ষার্থীদের নতুন দলও থাকে, কিন্তু কোনো অপশন হিসেবেও চরমোনাই থাকে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকে না। এটা একেবারে স্বাভাবিক হিসাবে, এটা আমি অনেক আগে থেকে বলে আসছি যে জামাতের একটু সুদিন আসলে চরমোনাইয়ের গুরুত্ব থাকে না। এমনকি দেখেন, চরমোনাইপন্থী বক্তাদের গুরুত্ব কমে গেছে। মিজানুর রহমান আজহারি আসতেছেন, আগে হাফিজুর রহমান সিদ্দিকী কি বলতো কি, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হতো। জামাত শিবির কোণঠাসা ছিল, জামাতের লোকজন, জামাতপন্থী বক্তারা মাঠে থাকলেও জামাতের বক্তাদের নানান কিছু বলতেন টলতেন, চরমোনাইয়ের লোকজনই ব্যাপক আলোচনায় থাকতো। আর এখন চরমোনাইয়ের লোকজন কোথায় ওয়াজ করে কি, এগুলো জনগণের কাছে আকর্ষণীয় বা আলোচনা কোনো বিষয় না। সব জায়গায় জামাতপন্থী বক্তারা, জামাত এখন তাদের নিজস্ব ব্যানারে ওয়াজ করে, জামাত ইসলামী আয়োজিত ওয়াজ মাহফিল, জনতার ঢল জামাতের ওয়াজে। এমনকি আমার কাছে যেটা মনে হয় যে চরমোনাইপন্থী বক্তাদের দাওয়াতেও অভাব লেগেছে, আগের মতো দাওয়াতটাও তো পায় না। এজন্য এক একজনে এক এক ফোন দিয়ে এটেছে। সাইদ আহমেদ, মুফতি সাইদ আহমেদ নামের এক ব্যক্তি কলরবের সাথে জড়িত ছিলেন, বা কলরব সাইদ বলা হয় তাকে। তাকে আমি চিনি, ফরিদউদ্দিন মাসুদের সাথে শাহবাগে গিয়েছিলেন এই কারণে। যদিও তিনি এই বিষয়ে ক্ষমা চেয়েছেন, তিনি বুঝতে পারেননি, যদি এখনো তাকে মানুষ শাহবাগী মৌলবী বলে, ঠিক আছে, যেহেতু তিনি ক্ষমা চেয়েছেন, আল্লামা সাইদি বিষয়ে ইতিবাচক কথা বলেছেন, শাহবাগে তো পিনাকি ভট্টাচার্যও গিয়েছিল, আমরা তো তাকে ক্ষমা করে দিয়েছি, অতএব সাইদ আহমেদকে কেন ক্ষমা করবো না? আমি ব্যক্তিগতভাবে তাকে শাহবাগী বলতে রাজি নই, কিন্তু জনগণ আরো নানান কারণে তাকে ক্ষমা করতে পারছে না। এই যে আবু রেজা নদভী, তার প্রশংসা করে গান লেখা গাওয়া, তাকে কত পামটাম এই কলরবের লোকজন দিয়েছিল, সাইদ আহমেদ অমুক তমুক কত কিছু, ব্যারিস্টার সুমনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এই কলরবের লোকজন, সাইদ আহমেদের কাছের লোকজনের। নানান কারণে এই স্বাধীন বাংলাদেশে সাইদ আহমেদের খাওন নাই, এই কলরবের লোকজনের প্রাসঙ্গিকতা নেই। এখন জনগণের সেম্পিতে পাওয়ার জন্য নাটক করছে বলে অভিযোগ আসছে, এবং ঘটনা এরকমই। 17 ডিসেম্বর চট্টগ্রামের ফটিকছড়িতে এই মুফতি সাইদ আহমেদের উপর নাকি পরিকল্পিত হামলা হয়েছে এবং তাকে নাকি অপহরণ করা হয়েছিল, তিনি দাবি করেছেন। এবং ঘটনা সত্য, অপহরণ বা হামলা এই ঘটনা প্রাথমিকভাবে সত্যতা মিলেছে, আমি খোঁজ নিয়েছি। কিন্তু তিনি যে ভিডিও বার্তা দিয়েছেন সেখানে জামাত ইসলামীকে দায়ী করেছেন। একজন নাকি বলেছেন যে আমি জামাত ইসলামী রাজনীতি করি, অতএব তিনি জামাতকে দায়ী করেছেন। দেখেন, আমি মনে করি এই নাটক সাজিয়ে জামাতকে দায়ী করা, বিতর্কিত করা, বা আলেম ওলামা ইসলামপন্থীদের মধ্যে ফাটল সৃষ্টি করা, কিংবা সাইদ আহমেদ একটু আলোচিত হয়ে একটু ওয়াজ মাহফিলের দাওয়াত বাড়ানোর কোন ধান্দা হতে পারে। না হলে এখানে জামাতের নাম বলতে না, কারণ এটা তো পাগলও বুঝে যে জামাতের লোকজন, এটা তিনি জানেন যে জামাতের লোকজন অপহরণ বা এইসব ফালতু কাজ করেন, এটা সাইদ আহমেদ মনে প্রাণে বিশ্বাস করেন, কারণ জামাতপন্থী প্রতিষ্ঠানের সাথে তার ভালো সম্পর্ক আছে। জামাত শিবির কি এটা তিনি ভালোভাবে জানেন। যেমন আওয়ামী লীগের লোকজন জামাতকে যত কিছুই বলুক বা করুক, তারা জানতো যে শিবির ছেলেদের চরিত্র ভালো। ওরকম সাইদ আহমেদ, এই মুফতি সাইদ আহমেদ কলব, তিনি জানেন যে জামাতের লোকজন কেমন কি, তারা যে অপহরণ করবে না বা এগুলোর সাথে যে তারা জড়িত না, এটা তিনি ভালোভাবেই জানেন। তারপরে তিনি ওই যে জনগণের সিম্পিতে পাওয়ার জন্য জামাতের বিপরীতে একটা জনপ্রিয়তা অর্জন বা এরকম কোনো নাটকের অংশ হিসেবে তিনি এটা করে থাকতে পারেন। জামাতের কেউ তাকে অপহরণের সাথে জড়িত হবে আর তিনি বলবেন যে আমি জামাতের রাজনীতি করি, এত বোকা জামাতের লোক।
বা এত বোকা কোন দলের লোক আছে তিনি তার রাজনৈতিক পরিচয় দিয়ে অপহরণ করতে চাইবেন? এটা কি হয়? হয় না। এখান থেকে মিথ্যা প্রমাণিত হয়। তারপর দেখেন, এটা তো এরকম ভাবেও চিন্তা করতে পারে যে আওয়ামী লীগের কেউ অপহরণ করে তারপরে বলছেন যে আমি জামাত করি, জামাতকে বিতর্কিত করার জন্য। এই কমন সেন্স টু কার নাই, অথচ তিনি জামাতকে দায়ী করে দিলেন। এরপরে আগে বলেছিলেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর লোকজনও নাকি জড়িত, আর সর্বশেষ যে ভিডিও বার্তা দিয়েছেন সেখানে সালাউদ্দিন কাদের লোকজনের বিরুদ্ধে কোনো কথা নেই, সেখানে হচ্ছে জামাতের লোকজন নাকি তাকে অপহরণ করেছে, জামাতকে দায়ী করার চেষ্টা করছেন। এতে জামাত শিবিরের নেটিজেনরা খেপেছে, সাইদ আহমেদের রহস্য উদ্ঘাটন করে দিচ্ছেন, এটা যাতে নাটক বাটপারি এগুলো বলছেন। একজন লিখেছেন, জামাতপন্থী একজন অ্যাক্টিভিস্ট এবং আলেম গবেষক, শাহবাগী হুজুর জিজ্ঞেস করলো আপনি কি করেন? লোকটা অমনি বলল জামাতের রাজনীতি করি। কি করেন তার পরিচয় কি? জামাতের রাজনীতি করি। কি সিম্পলিফিকেশন! আরেক শাহবাগী ব্লগার ছাড়া কেউ এটা বিশ্বাস করবে না। সে যে বানিয়ে বানিয়ে মিথ্যা কবিতা আবৃত্তি করছে তা তার কথার ধরন থেকেই বোঝা যাচ্ছে। তার গুরু কুখ্যাত নদবীকে নিয়ে গান লিখে সে সমালোচিত হয়েছে। এরা কার লোক দেখেন, এই আবু সাইদ, এরা চরমনের লোকজন হলো, তারা আসলে কার লোক? এরা ফরিদউদ্দিন মাসুদের সাথে চলে, এরা আবু রেজা নদবীর সাথে চলে, আবার ব্যারিস্টার সুমনের কাছে যায়। এদের আর এক কেবলা কিন্তু ওদিকে, চরমনে এক কেবলা, আর এক কেবলার দিকে, বুঝতে হবে আপনাদেরকে। এই সমালোচিত হয়েছে, তা থেকে জনগণের মুখ ফেরানোর জন্য গুম হওয়ার এই নাটক করছে, কিন্তু শুটিং ভালো হয়নি, জনগণ নাটক ধরে ফেলছে, এটাই। আর আমি এটাকে ব্যাখ্যা করতে চাই এইভাবে যে আসলে বাস্তব কথা হচ্ছে যে চরমনের প্রাসঙ্গিকতা এমনিতেই থাকবে না। অতএব জামাত বিরোধিতা, জামাতের সাথে শত্রুকরণ করে এটা না করলে চরমনের যতটুকু প্রাসঙ্গিক থাকবে তাও থাকবে না। দিন শেষে চরমনের রাজনীতি, চরমনের প্রাসঙ্গিকতা ওর মধ্যেই, যে আমরা জামাতের বিরুদ্ধে বলি, জামাত হক না, তারা ফেরকায় বাতিল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক দর্শক, যদি আসলে কোনো অপহরণ বা হামলা ঘটনা তার প্রতি ঘটে থাকে, এটা হতে পারে ওটা পাহাড়ি এলাকা, ওখানে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। এমনকি জামাত শিবিরের লোকজন ওই এলাকায় নিরাপদ নয়। ওই এলাকায় জামাতের একজন নেতা 5 আগস্টের পর শিবিরের এক নেতা, তাকে অপহরণ করা হয়েছিল, কিন্তু তিনি মুক্তি পেয়েছিলেন। আবু সাইদও তো মুক্তি পেয়েছেন। ওখানে জামাতের লোকজনও ভিকটিম। মানে এখানে নানান সন্ত্রাসী হিসাব নিকাশ বা নানান বিষয় আছে, অন্য কোনোভাবে তিনি ভিকটিম হতে পারেন। জামাতকে জড়িত করা তীব্র নিন্দা প্রতিবাদ জানি। জামাত কখনো এই ধরনের রাজনীতি করে না, জামাতের একজন কর্মী ওই ধরনের রাজনীতি করতে পারে না, আর করলে সেটা বলবে এরকম, জনগণকে ভূগোল বুঝান। তবে আমি এই জনাব আবু সাইদকে আমি শাহবাগী বলতে রাজি নই, যেহেতু তিনি এই বিষয়ে একেবারে তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন। তিনি যেভাবে করজোর করে ক্ষমা চেয়েছেন, অতএব তাকে শাহবাগী ট্যাগ দিতে আমি রাজি নই। তবে এখন যে এই যে নাটক করছেন, জামাতকে দায়ী করছেন, এটা চরমনায়ের ঊর্ধ্বতন কারো বুদ্ধিতে হতে পারে, অথবা যতই বলি ফরিদউদ্দিন মাসুদ তো তার ওস্তাদ, ফরিদউদ্দিন মাসুদ সাহেবদের বুদ্ধিতে হতে পারে, এরকম কোনো দুর্বিসন্ধি হতে পারে, অথবা ব্যক্তিগত মার্কেটিং পলিসি হতে পারে, অথবা সর্বশেষ ব্যাখ্যা আমার, তিনি বুঝতে পারেন, না বুঝে হয়তোবা এই কনভারসেশনটা ঢুকিয়ে দিয়েছেন। তবে তাকে ক্ষমা চাইতে হবে যে জামাতকে এভাবে জড়ানোটা এটা ভুল হয়েছে। আর জামাত করে একথা বললেও এটা যে আওয়ামী ষড়যন্ত্র, অন্য ষড়যন্ত্রকারীরা জামাতের উপর দায় চাপাতে এই মিথ্যা কথা বলেছে, আর এই বোধোদয়টা আবু সাইদের হতে হবে এবং তার বলা উচিত এটা। নইলে তার জনপ্রিয়তা যতটুকু আছে, জামাত শিবিরের লোকজন যদি ধরে, মানে এই অনলাইনে যদি সমালোচনা করে, তাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারে জনপ্রিয়তার দিক থেকে, শুধু ফেসবুকে সমালোচনা করে।